আজকে নিমফুলের মধু পর্বে আপনারা দেখতে পারবেন শ্রীপর্ণা মৃত্যুর সাথে লড়াই করছে। শ্রীপর্ণা কারেন্ট শক খেয়ে হসপিটালে ভর্তি আছে আর পুরো ব্যাপারটা ঘটিয়েছে ওই অম্লান। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আপনারা এটাই দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করার আগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অভিষেক অম্লানকে বলছে, আমি ভাবতে পারিনি যে বউ ভাতটা এত ভালোভাবে যাবে। সব থেকে বড় কথা, শ্রীপর্ণা এখনো সুস্থ আছে। অম্লান মনে মনে বলছে, সবচেয়ে বড় ব্যাপারটা আর কিছুক্ষণ পরে ঘটবে রে দাদা। ওদিকে পর্ণা জগন্নাথ দেবের কাছে বলছে, আমার মেয়েটা আজকে নতুন করে জীবন শুরু করতে চলেছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে আজকের দিনটা আমরা দেখতে পেয়েছি। আমি জানি তুমি সবসময় আমার পুটির মাথার উপর আশীর্বাদের হাতটা রেখেছো। যোগদাদা গো, তুমি দেখো আমি এ বাড়িতে ঘর সংসার করতে এসে যে কষ্টটা ভোগ করেছি, সেই কষ্টটা যেন আমার মেয়ের ভোগ করতে না হয়। আমার মেয়েটা যেন খুব ভালো থাকে, ওর জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দিও। শ্রীপর্ণার লাইট জ্বালাবে বলে যখনই সুইচে হাত দিয়েছে, কারেন্ট শর্টকে পড়ে যায় আর পর্ণার জ্বালানো প্রদীপটা নিভে যায়। পর্ণা বলছে, কি ব্যাপার, প্রদীপটা নিভে গেল কেন? বর্ষা বলছে, কোথাও তো কোনো হাওয়া বাতাস কিছু নেই। পর্ণা বলছে, বর্ষা, এটা তো অশুভ লক্ষণ। অভিষেক ঘরে এসে দেখে শ্রীপর্ণা মেঝেতে পড়ে আছে। বাড়ির সবাই আসে। অম্লান এসে বলে, ঘরের লাইটটা তো জ্বালাতে হবে। অম্লান সুইচ বোর্ডে যে কাজটা করেছিল সেটা ঠিক করে লাইটটা জ্বালায়। অম্লান বলছে, দাদা ওর চোখে মুখে জল দে রে, না হলে তো আবার। অভিষেক বলছে, না হলে তো কি, আবার কি, ওর কিচ্ছু হবে না। শ্রীপর্ণার চোখে মুখে জল দেয়, হাতে পায়ে ঘষে, দেখে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা তো সবাই খুব ভয় পেয়ে যায়। অম্লান বলছে, দাদা একবার পালসটা চেক করে দেখতো। অভিষেক দেখলো, বলছে, আমি কিছু বুঝতে পারছি না রে, আমার খুব টেনশন হচ্ছে। অম্লান বলছে, কি সর্বনাশ, একটা ব্যাপার হয়ে গেল, ফুলসজ্জার রাতে এরকম একটা ব্যাপার। অভিষেক বলছে, না না, ওর কিছু হবে না। বারবার করে আমি আমার প্রিয়জনকে এভাবে হারাতে পারবো না। রনিতা বলছে, কিভাবে হলো এরকম? অম্লান মনে মনে বলছে, রনিতা তো একটু বেশি বাড়াবাড়ি করছে। অভিষেক বলছে, অভ্র তুই নিলয়কে ফোন করে বল হসপিটালে থাকতে, আর অম্লান তুই বাড়িতে থাক। মা বাবা যদি জানতে পারে ওরা প্যানিক করবে। অম্লান বলে, তুই কোনো টেনশন করিস না, আমি আছি। আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করিস তুই দাদা, সাবধানে নিয়ে যা। অভিষেক শ্রীপর্ণাকে নিয়ে হসপিটালে গেল। সবাই চলে যেতে অম্লান মনে মনে বলছে, কালনাগির ছোবল একেই বলে, এক ছোবলের ছবি। পর্ণা যতই প্রদীপটা জ্বালাতে চাচ্ছে কিন্তু জ্বলছে না। বর্ষাকে বলছে, তেলটা তো বেশি হয়ে গেল নাকি? যোগু দাদা, কোন অশুভ লক্ষণ, কিছু লক্ষণ বোঝাতে চাইছো নাকি? অভিষেক হসপিটালে নিয়ে যেতে ডক্টর শ্রীপর্ণাকে দেখে বলল, যতদূর মনে হচ্ছে উনি হাই ভোল্টেজ কারেন্টের শক খেয়েছে। অভিষেক বলছে, আপনি কি বলছেন, বাড়ির ভিতর হাই ভোল্টেজ শক কিভাবে খাবে? ডক্টর বলছে, হ্যাঁ উনি শকই খেয়েছে, না হলে শরীর এমন ফ্যাকাশে হয়ে যেত না। অভিষেক বলছে, নিলয় উনি কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। শ্রীপর্ণার মাথায় হাত দিয়ে বলছে, শ্রী একবার চোখ খুলে তাকাও না প্লিজ। ডক্টর বলছে, শুনুন ওনার শরীরের কন্ডিশন খুব খারাপ, হার্টবিট খুব স্লো চলছে, ওনাকে এখনই ভিতরে নিয়ে যেতে হবে। ইমিডিয়েটলি লাইফ সাপোর্ট না দিলে কিছু করা যাবে না। আচ্ছা, ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি নিউলি ম্যারিড। অভিষেক বলছে, হ্যাঁ উনি আমার স্ত্রী। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। বলে আইডি কার্ডটা দেখিয়ে ডক্টরকে বলছে, আমি একজন পুলিশ, আমার নাম ইন্সপেক্টর অভিষেক রায়, তাই পুলিশের এক্সট্রা করে পারমিশন লাগবে না। আপনি প্লিজ তাড়াতাড়ি শ্রীপর্ণাকে বাঁচানোর চেষ্টা করুন। ডক্টর বলছে, আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। শ্রীপর্ণাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। অভিষেক বাইরে দাঁড়িয়ে বলছে, আবারও সেই অ্যাক্সিডেন্ট, সেই একই জিনিস হলো, আমি আটকাতে পারলাম না, আমি আবার ব্যর্থ হলাম। পর্ণা হাত জোর করে বলছে, তুমি আমার পুটিটাকে দেখে রেখো যোগু দাদা। তখনই পর্ণার ফোন আসে। অভিষেক ফোন করে পর্ণাকে বলে, হাসপাতালে পুটি ভর্তি আছে। পর্ণা কেঁদে বলছে, কি বলছোটা কি, পুটি হসপিটালে ভর্তি কেন, ওর কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। বর্ষা বলছে, পুটি হসপিটালে, এক্ষুনি দেখে এলাম, ভালো মেয়ে। পর্ণা বলছে, এত কথা বলার সময় নেই, এক্ষুনি যেতে হবে হসপিটালে। যোগু দাদা আমার মেয়েটাকে ভালো রেখো বলে বেরিয়ে যায়। অয়ন মৌমিতাকে বলছে, আমি দোষের কি বলেছি, শুধু বলেছি মাংসটা ঠিক মতো সিদ্ধ হয়নি। পর্ণার ট্যাকাস ট্যাকাস কথা শুনলে গা পিত্তি জ্বলে ওঠে, মাথায় রক্ত উঠে যায়। আবার বেশি কিছু বলা যাবে না, কখন বোমের আকারে আমাদের দিকে ফিরে চলে আসবে। মৌমিতা বলছে, তাই না তাই, এখন তো আবার দেমাগ বেশি বেড়েছে, বড় খুঁটিতে দড়ি বেঁধেছে না, পুলিশ জামাই পেয়েছে। অয়ন বলছে, দেখো তো পুলিশ জামাইও ঘরেতে থেকেও নতুন বউকে সামনে রাখতে পারে না। পর্ণাদের কপাল আছে বলতে হবে, যেমন মায়ের কপাল তেমন মেয়ের কপাল। ভাবো, সিঁড়ি থেকে পড়ে গিয়েও কিছুই হলো না, কোমর ভেঙে বিছানায় পড়ে থাকতো তাহলে উচিত শিক্ষা হতো। মৌমিতা বলছে, একদম। বুবাই এসে বলছে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছ আর আয়েশ করছো। অয়ন বলছে, কেন রে, আমাদের পান খাওয়াটা কি দোষে নাকি? বুবাই বলছে, মনি হসপিটালে ভর্তি, ওর কন্ডিশন খুব সিরিয়াস। মৌমিতা বলছে, ওর আবার কখন কি হলো? অয়ন বলছে, আরে এই তো আমরা ওদের বাড়ি থেকে ফিরলাম, এর মধ্যে এত সিরিয়াস কি হয়ে গেল? বুবাই বলছে, বাবা অভিষেক আমাকে ফোন করেছিল, মনি ইলেকট্রিক শক খেয়েছে। মৌমিতা বলছে, কি ইলেকট্রিক শক? বুবাই বলছে, দেখো এত কিছুর উত্তর আমি তোমাদের এখন দিতে পারবো না, ইনফ্যাক্ট আমিও ঠিক মতন এখনো জানি না, ওখানে গেলে আমি সবটা জানতে পারবো, আমাকে এখন বেরোতে হবে। অয়ন বুবাইয়ের হাত ধরে বলে, এই মানে কি, এত রাত্রে হাসপাতালে ছুটবি? কোথাও যেতে হবে না, বাড়িতে থাক। বুবাই বলছে, কি বলছো তোমরা? মুনি আমার বোন, আমি হসপিটালে যাবো না, ওকে দেখবো না? অয়ন বলছে, রাখতো, ওদের এসব নাটক প্রতিদিনই চলতে থাকে, একদিন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, একদিন কারেন্টের শক খাচ্ছে, আবার পরশু হাত ভেঙে পড়ে থাকবে। বুবাই বলছে, বাবা তোমরা কি মানুষ? মুনি আমার বোন, ও হসপিটালে ভর্তি, আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো? মৌমিতা বলছে, জানি তুই ওকে নিজের বোনের মতন ভালোবাসিস তো, কিন্তু তাদের লাভটা কি, তুই কি পাস? যা পাওয়ার তো ওই মেয়েটাই পায়, তোর ভাগ্যে কি জোটে রে? বুবাই বলছে, মা আমি না তোমাদের দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তোমাদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ব বোধ বিবেক বোধ নেই, তাই না? আর বাবা, মুনি আমার বোন, তোমার ভাইজি, তুমি নিজে হাতে ওর কন্যাদান করেছো, তুমি ভুলে গেলে? আজ সেই মেয়েটা হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তোমার বিবেকেও বাঁচছে না।
তোমার মনের মধ্যে এতটুকু মায়া দয়া নেই? এত হিংসা কেন তোমাদের মনের মধ্যে? অয়ন বলছে, অনেক জ্ঞান দিয়েছিস, আর একটাও জ্ঞান তোর কাছ থেকে শুনবো না। বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো এখনো শিখিসনি। আগে সেটা শিখে আয়, তারপরে বাপ মাকে এত বড় বড় কথা বলতে আসবি। বুবাই বলছে, তোমরা বাবা মা হিসেবে নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো ঠিকমতো আগে পালন করো, তারপরে আমাকে জ্ঞান দিও। সারাটা জীবন ধরে তোমরা তো নতুন কাকিকে হিংসা করেই গেলে। তাও যতদিন দাদু বেঁচে ছিল ততদিন ঠিক ছিল। দাদু চলে যাওয়ার পর তো আবার যেইকে সেই। মৌমিতা বলছে, ও বাবুর বাবা এইসব কি বলছে? ও আমাদের ছেলে তো। বুবাই বলছে, আমারও না মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে মনে। তোমাদের সন্তান তো আমি। লজ্জা হয়, ঘেন্না হয় যে নতুন কাকি এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য, এই পরিবারের মানুষগুলোর জন্য এত কিছু করলো, তোমরা জাস্ট সেটা ভুলে গেলে। তোমাদের মনের মধ্যে এতটুকু বদল এলো না কোনোদিন। মৌমিতা অয়নকে বলছে, তুমি শুনলে ওর নতুন কাকি ওর মাথাটা কেমন চিবিয়ে খেয়েছে? অয়ন বলছে, চিবিয়ে শেষ করে দিয়েছে একেবারে। বুবাই বলছে, কেউ আমার মাথা খায়নি মা। তোমাদের বিবেক থাকলে তোমরাও ঠিক বুঝতে পারতে, কিন্তু তোমাদের সেই বোধটা নেই। আজ আমার যা হয়েছে সবকিছু নতুন কাকির জন্য। ইনফ্যাক্ট এমন একটা সময় যখন আমার প্রাণ সংশয় ছিল, তখন তোমরা আমায় ফেলে চলে গিয়েছিলে। নতুন কাকি কিন্তু যায়নি। নতুন কাকি আমার প্রাণ বাঁচিয়েছিল, মনে আছে? আমি কিছু ভুলিনি মা, আমার সবটা মনে আছে। আর যদি আমি সবটা ভুলে যেতাম না, তাহলে আয়নার সামনে আমি নিজেকে দাঁড় করাতে পারতাম না। মৌমিতা বলছে, এ বাবাই, তুই তো আমার সোনা ছেলে, তুই মেয়েদের মতো আয়নাতে কেন দাঁড়াতে যাবি? অয়ন বলছে, এই মৌমিতা, তুমি একটু চুপ করবে? কেন আজে বাজে কথা বলছো বলো তো? বুবাই বলছে, আমি বলতে চাই না বাবা। ইনফ্যাক্ট আমি তোমাদের সাথে কোনো রকম কথাই বলতে চাই না। এমনিতেও যত দিন গেছে আমি তোমাদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছি। আমি তোমাদের সংস্পর্শে আসতে চাই না বাবা। শোনো না, জীবনে ভালো না করতে পারো, অ্যাটলিস্ট কারো ক্ষতি চেও না। ভাগ্যিস এ বাড়িতে আমি নতুন কাকিকে পেয়েছিলাম। নতুন কাকির শিক্ষায় আমি বড় হয়েছি বলে দুটো করে কমে খেতে পারছি। ভাগ্যিস তোমাদের শিক্ষায় বড় হয়নি, তাহলে আমি লোকের কাছে এতদিনে রাস্তায় জুতো ঝাঁটা খেতাম। অয়ন বলছে, বুবাই, হাওয়ায় হাওয়ায় মানুষ হয়ে যাসনি রে বাবা। একটা কথা মাথায় রাখিস, তোকে জন্ম দিয়েছি আমরা। বুবাই বলছে, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাবা, যে আমি তোমাদের সন্তান। মৌমিতা বলছে, এ বুবাই, তুই এসব কি কথা বলছিস বাবা? এসব কথা তুই বলতে পারলি? বুবাই বলছে, বাধ্য হলাম মা, আমি তোমাদের সংস্পর্শে থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। অয়ন বলছে, তুই কোথায় যাবি? বুবাই বলছে, দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। আর সেই জন্য আমি টাকা কামাচ্ছি, বাইরে চলে যাব, তোমাদের নাগালের বাইরে, যাতে আমার ফিউচার জেনারেশনের উপর তোমাদের এই কালো ছায়ার নাগাল না পড়ে। মৌমিতা বলছে, এ বুবাই, তুই এসব কি কথা বলছিস? তুই আমাদের একমাত্র ছেলে, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি? বুবাই বলছে, আমি জানি না তোমরা কখনো আমার খারাপ চাইতে পারো কিনা, কিন্তু আমি ছোট থেকে যা দেখছি সেটাই আজকের আমি বলছি। যে মানুষটা আমাকে জীবনের প্রতিষ্ঠিত করালো, আজ তার মেয়ে যখন মৃত্যুর সাথে লড়ছে, তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার সত্যি তোমাদের কিছু বলার নেই। আমি খুব ক্লান্ত, আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও, বলে বুবাই চলে গেল। অয়ন বলছে, বুবাই ভুল কিছু বলেনি তাই না? আমাদের তো সবাই নানা কথা বলতো, নানানভাবে বোঝাতো, অনেক শিক্ষাও দিয়েছে, কিন্তু আজকে নিজের ছেলের কাছ থেকে এসব কথাগুলো শোনার মনে হয় আমাদের খুব দরকার ছিল। মমিতা বলছে, শোনো না, আমরা এবার হসপিটালে যাই, এটা আমাদের করা উচিত। চলো চলো, বলে ওরাও হসপিটালে গেল। অভিষেক বলছে, নিলয়, ডাক্তার কিছু বলছে না কেন? কোনো খোঁজ খবর তো দিচ্ছে না কেউ। শ্রীপর্ণার কিছু হয়ে গেলে কিন্তু আমি ভেঙে গুড়িয়ে যাব। কি জবাব দেবো আমি ওর বাড়ির লোককে? শ্রীপর্ণা নিজে বিশ্বাস করে আমাদের বাড়ি যাওয়ার কথা বললো, আমি কি জবাব দেবো? ওকে আমাদের বাড়িতে নিয়ে আসাটা উচিত হয়নি। শ্রীপর্ণা জোর করে আমাদের বাড়িতে এলো, ওদের বাড়ির লোক আমার বাড়িতে পাঠালো, আর সেই বিশ্বাসের এই দাম দিলাম আমি? পর্ণা এসে পুটি পুটি করে ডাকছে আর বলছে, পুটি কোথায়? আমি ওর সাথে এক্ষুনি দেখা করতে চাই। নিলয় বলছে, ম্যাম, ডক্টর দেখছে, পালস পাওয়া যাচ্ছে না, অক্সিজেন লেভেল অনেকটা কমে গেছে। পর্ণা জেঠি শাশুড়ি বলছে, আমাদের পুটিটার সঙ্গে কেন এরকম বারবার হচ্ছে? অভিষেক পর্ণাকে হাত জোর করে বলছে, আমি ক্ষমার অযোগ্য, আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি ওর খেয়াল রাখবো, ওর এক মুহূর্ত চোখের আড়াল করবো না, কিন্তু আমি কথা রাখতে পারিনি। কোথাও থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। পর্ণা যোগদাদাকে বলছে, আমার মেয়েটা জীবনে কেন এত বিপদ আসছে? ও একটা নতুন জীবন শুরু করতে চলেছে, তার আগে কেন এত বাধা পাচ্ছে? আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বর্ষা বলছে, কিচ্ছু হবে না বৌদি, পুটির কিচ্ছু হবে না, দেখো আমরা সবাই আছি, যোগদাদা আছে, পুটিকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দিবে। বুবাই বলছে, কিন্তু ঘটনাটা ঘটলো কি করে? অভিষেক বলছে, আমি আপনাদেরকে শিওর করতে গেছিলাম, আর ও উপরে ফুলসজ্জার ঘরে গিয়েছিল, ওখানেই ও কোনোভাবে হয়তো কারেন্ট খেয়েছে। আমি একটা চিৎকার শুনতে পাই, আর উপরে গিয়ে দেখি ও মেঝেতে পড়ে আছে। বারবার ডাকার পরেও দেখি শরীরে কোনো সাড় নেই। পর্ণা বলছে, অভিষেক, একবার এদিকটায় আসো তো। সাইডে ডেকে নিয়ে যেতে অভিষেক বলছে, আপনি কিছু বলবেন? আপনি যা বলবেন আমি সেটাই শুনে নেব। পর্ণা বলছে, অভিষেক, তুমি এখন ভয় পেও না, আমি যেটা বলছি সেটা আগে শোনো। দেখো, আমার কিন্তু এবার মনে হচ্ছে এটা কেউ ফাঁদ পেতেছিল পুটিকে মেরে ফেলার জন্য। জেঠি বলছে, পর্ণা আবার কি জানতে গেল ওদিকে? বুবাই বলছে, মুনির সাথে বারবার এমনটা ঘটছে, সেই নিয়ে হয়তো কথা বলছে। জেঠি বলছে, তাই না তাই, আমাদের মেয়েটাকে ছাড়াই উচিত হয়নি। বুবাই বলছে, এটা কি বলছো তুমি? বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক। বর্ষা বলছে, ঠিক তাই, পুটির সাথে বারবার এমনটা কেন হচ্ছে সেটা আমাদের দেখা উচিত। অভিষেক বলছে, আপনারও তাই মনে হচ্ছে? আমারও তাই মনে হচ্ছে। পরপর কয়েকটা ঘটনা এরকম ভাবে কোইন্সিডেন্সই হতে পারে না। পর্ণা বলছে, সেটাই তো আমি আগে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেলাম। আগেরবার কাউকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া হয়নি, আর এবারও ঠিক তাই হলো। এবার তো তুমি আলাদা করে বাড়িতে পাহারা বসিয়েছে বাইরে, আর বাইরে থেকে যদি কেউ ভিতরে ঢুকতো বা বার হতো সেটাও তো তুমি জানতেই পারতে। তাছাড়া আমরা তো সবার শেষে বেরোলাম, তারপর আমরা খাওয়া দাওয়ার পর তোমাদের পুরো বাড়িটা অপূর্ব ঘুরিয়ে দেখালো, তারপর তোমাদের ড্রয়িং রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এইটুকু সময়ের মধ্যে বাইরে থেকে কেউ এসে কাজটা কিভাবে করবে? তোমাদের বাড়ির কেউ এই কাজটা করেছে, অন্য কেউ নয়। অভিষেক বলছে, আপনার কথা প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি ঠিকই, কিন্তু এখন আমারও মনে হচ্ছে কথাটা ঠিক।
সর্ষের মধ্যে ভূত, আমার বাড়ির কেউই করেছে, কিন্তু কে করেছে এই কাজটা? ডাক্তার বের হতে পর্ণা বলছে, আমার মেয়ে কেমন আছে, ওর সেন্স ফিরেছে, ঠিক হয়ে যাবে তো, কিছু হয়নি তো ওর? ডাক্তার বলছে, শান্ত হন, ওর সেন্স ফিরেছে, পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে। অভিষেক বলছে, আমরা দেখা করতে পারি একবার? ডক্টর বলছে, হ্যাঁ অবশ্যই আপনারা দেখা করতে পারেন, কিন্তু এত বড় একটা শক খেয়েছে তো পেশেন্টের শরীর খুব দুর্বল হয়ে পড়েছে, তাই বেশি কথা বলবেন না। আর তাছাড়া অনেকগুলো ইঞ্জেকশনও দেওয়া হয়েছে ওনাকে, উনি এখন বিপদমুক্ত। পর্ণা বলছে, ও যোগু দাদা গো, আমি জানতাম তুমি আমার মেয়েটার প্রাণ বাঁচিয়ে দেবে। অভিষেক বলছে, আমার যে কতটা রিলিফ লাগছে বলে বোঝাতে পারবো না। নিলয় বলছে, স্যার আমি বলেছিলাম না আপনি শুধু শুধু টেনশন করছেন। পর্ণা জেঠি বলছে, ও পর্ণা চল মেয়েটাকে আমরা দেখে আসি। পর্ণা বলছে, হ্যাঁ জেঠি চলো, মেয়েটাকে একবার চোখের দেখা না দেখলে আমি শান্তি পাচ্ছি না। তখন অয়নার মৌমিতা পুটি পুটি বলে চিৎকার করতে করতে হসপিটালে আসে। বুবাই বলছে, তোমরা আবার এখানে কি করতে এলে? পর্ণা জেঠি বলছে, বড় খোকা এটা হসপিটাল, এখানে একদম কিছুই বাজে বকবি না, হ্যাঁ বুবাই আমাকে সব বলেছে, তোরা যা বলেছিস, অবশ্য তোদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? অয়ন বলছে, মাগো বিশ্বাস করো, আমরা কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি গো, আসলে আমরা এখানে মানুষ হওয়ার চেষ্টা করছি। মমিতা বলছে, পুটি এখন কেমন আছে গো? পর্ণা বলছে, ওই তো ডাক্তারবাবু বললো আমরা একবার পুটির সাথে দেখা করতে পারি, আসো ভিতরে চলো দেখা করে আসি। ভিতরে ঢুকে দেখে শ্রীপর্ণার মুখে অক্সিজেন মাস্ক পরানো। পর্ণা কাঁদছে আর বলছে, কোথায় আমার মেয়েটার ফুলসজ্জা হওয়ার কথা ছিল, সেখানে কিভাবে শুয়ে আছে আমার মেয়েটা? যেটি বলছে, পর্ণা তুই এইভাবে ভেঙে পড়িস না মা, পুটি যদি দেখে এইভাবে ভেঙে পড়েছিস তাহলে ও আরো ভেঙে পড়বে বল। বর্ষা বলছে, তুমি এত ভাবছো কেন বলো তো, ডাক্তার তো বলেছে ঠিক হয়ে যাবে, আর এখন বিপদ নেই। অভিষেক বলছে, আপনারা যদি এমন করে বলেন তাহলে আমিও তো নিজেকে অপরাধী ভাববো। পর্ণা বলছে, না আমি আর কাঁদবো না। পুটির মাথায় হাত দিয়ে বলছে, তুই তাড়াতাড়ি শুধু সুস্থ হয়ে ওঠ, তোর কাছ থেকে আমার অনেক কথা জানার বাকি রে, সে কথা তুই ছাড়া আর অন্য কেউ আমাকে জানাতে পারবে না। আমি তোর মাথায় হাত রেখে শপথ করছি, তোর এই অবস্থা যারা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, শাস্তি পাইয়েই ছাড়বো।